سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين আজকে আমার প্রাণপ্রিয় শিক্ষা প্রতিষ্ঠান শরৎনগর হাজির মাদ্রাসার উদ্যোগে আজকের জাতীয় শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত আজকের এই অনুষ্ঠানে সভাপতি অধ্যক্ষ সরকার কলেজ মাদ্রাসা আমার শ্রদ্ধা স্যার রামগুরুদেব মুসাফির আমার জেলার বিভিন্ন স্তরে সম্মানিত মাদ্রাসার প্রধান বৃন্দ, সম্মানিত শিক্ষক বৃন্দ, ম্যাডাম বৃন্দ সহ অন্য যারা আছেন, আসসালামু আলাইকুম। আসলে নিজের বাড়িতে যদি কোনো অনুষ্ঠান হয় তখন প্রধান তাকে কিন্তু কেউ দাওয়াত দেয়। আমি তো এই প্রতিষ্ঠানে মানে আপনারা তো দ্রুত এই ধরনের একটা প্রোগ্রাম নিয়েছেন, আমি মনে করি যে আমার জন্য কোনো দরকার ছিল, কারণ আমি তো এই বাড়ির মানুষ, সবাইকে দেওয়া দিতে হবে, কিন্তু এই বাড়ির মানুষকে যিনি আর বাংলায় খাটুনি থাকছে সেটে প্রোগ্রাম বাস্তবায়ন করছিল ওই বাড়িতে, কিন্তু ওই বাড়িওয়ালাকে কেউ দেওয়া দেয়। আমি তো সেরকম একজন মানুষ, তারপরে আপনারা দেখতে করছেন ওটাকে আমি কখনোই ক্ষুদ্র চোখে আমি দেখবো না। আমি আসলে 12টা বছর আমি এখানে লেখাপড়া করছি। এরপরে 1992 সাল থেকে অদ্যাবধি আছি আর কি, তারা সব মিলিয়ে 92 থেকে 34 বছর, তাহলে 34 বছর এখানে আছি। হয়তো সেই যোগ্যতা আমার নেই, কিন্তু পেটের দায়ে অন্য চাকরি হয়তো পাইনি। তবে শখ ছিল যে একজন শিক্ষক, এটা আমার ওস্তাদের ওসিয়ত ছিল। আর আমার ব্যক্তিগত একটা ওসিয়ত ছিল, নিজে আমার একটা শখ ছিল, সেটা হলো যে আমি লেকচারার হিসেবে আমি মানে চাকরিটা আমি করতে চাই, শুরুটা করতে চাই। আর 2 নম্বর শখ ছিল হলো সেই মাদ্রাসাটা হবে হলো দাখিল পর্যায়ে, আলেম খোলা হবে বা খুলছে কিন্তু বিল হয়নি, এরকম একটি মাদ্রাসায় গিয়ে আমি আলিম স্তরে বিল নাই, বিল হবে না, সেই মাদ্রাসায় আমি লেকচারার হিসেবে আমি জয়েন করবো। এটা ছিল আমার মূল উদ্দেশ্য। আল্লাহ তাআলা এই উদ্দেশ্য আমার পূরণ করছিল। আমি 4 বছর বিনা বেতনে বিভিন্ন জায়গা থেকে, ফাজিল মাদ্রাসা, কামিল মাদ্রাসা থেকে আমার অফার আসছে, কিন্তু ওই যে আমার মনের কোণে আমার একটা যে আমি এই কলেজ শাখাটি আমি বিনা বেতনে কাজ করি, আমি যেন এখান থেকে বেতন নিয়ে তারপরে যদি অন্য জায়গায় যেতে হয় আমি যাব। সেটা আল্লাহ তাআলা আমাকে সুযোগ দিয়েছিলেন। 4 বছর আমি বিনা বেতনে আমি কাজ করেছি একটি দাখিল মাদ্রাসা। ওই মাদ্রাসাটা আলেমের বিল হলো, এরপরে ফাজিল খোলা হলো,
ফাজিল ফেলার পরে ফাজিলের বিল পাওয়ার পরে তারপরে আমি সেখানে 7 বছর ছিলাম। 7 বছরের ভিতরেই আলিম ফাজিল সব কমপ্লিট আলহামদুলিল্লাহ। সেটা করে আমি এখানে একটা সুযোগ থেকে এখানে আমি এই প্রতিষ্ঠানের একজন ছাত্র, আগেও তাই ভেবেছি, এখন আমি ভাবছি এবং আজীবন যেন আমি ভাবতে পারি। এই দোয়াটা আর আমি এমন একটা ফ্যামিলি থেকে আমি আসছি, বিশেষ করে আমার দাদা থেকে আমি শুরু করতে পারি সংক্ষিপ্তভাবে। কারণ আমার দাদা, আমার বাবা এবং আমার যে জ্ঞাতি গোষ্ঠী বলে না গ্রামে শরিক থাকে, আমার এই শরিকের ভিতরে একজনও গ্রামের প্রধান বা প্রামাণিক যেটা বলি আমরা, এই প্রধানও আমার এই পরিবারের না কোনো আমার এই বংশ একজনও। আর আমার বাবার এবং দাদার অভ্যাস এটি, মানে জনগণ হয়ে তো দরবার সালিশে যায় তাই না? কিন্তু আমার বাবাকে আমি দেখছি, আমার দাদাকে দেখছি, জীবনে কোনদিন দরবার শুনতেও জাননি। সেই পরিবার সন্তান আমার গ্রামটা কলকতি, কলকতি 6টা পাড়া মিলে কলকতি। নদীর গুমানি নদীর উপার আছে 3টা, অর্থাৎ এটাকে আমরা উত্তর কলকতি বলি, কাশি ছাড়া যেটাকে বলা। তারপরে পাড়া, আর একটা হলো এই যে এই সময় ঘোষপাড়া বলা হয়। এই 3টে পাড়া, আর আমার এই নদীর পাড়ে আমার 3টে পাড়া বা গ্রাম। মূল আসলে কলকাতি, কিন্তু নাম ভিন্ন ভিন্ন আছে। তো আমার গ্রামটার নাম হচ্ছে ঝিনাইগাড়ি কলকাতি। এই ঝিনাইগাড়ি কলকাতিতে আমি আমার ফ্যামিলির কথা বললাম কিছু। এই ঝিনাইগাড়ি কলকাতিতে এই বাংলাদেশের এই 54 বছরে, পাকিস্তানের বিষয়ে আমি জানি না, যেহেতু ওই সময় আমি ক্লাস 3-তে পড়তাম। এই বাংলাদেশের এই 54 বছরে ঝিনাইগাড়ি কলকাতি গ্রামে একজন ইউনিয়ন পরিষদের মেম্বারও হয়নি। প্রতি বছরই দাঁড়িয়েছে একজন করে, এমন একটা গ্রাম। সেখানে 2500 উপরে ভোট কাস্ট হয়েছে। 2300 ক্লাসই আমি ক্ষুদ্র মানুষ, আমার পুরোটা জীবন হয়ে গেছে জুলুম নিপীড়নের উপরে। আমি যখন শপথ নেওয়ার জন্য যখন আমি সংসদ ভবনে ঢুকছি একা, আর তো কেউ এলাও নেই ওই অনুষ্ঠানে, এবং ভিতরে যাওয়ারও কারণ সুযোগ নেই। আমি আবার একটু জ্যামে পড়ে গেছিলাম। আমি অবস্থান করছিলাম তার আগের দিন গিয়ে উত্তরা থেকে সংসদ ভবনে আসতে গিয়ে কয়েকটা জায়গায় জ্যামে আমার একটু লেট হয়ে গেছে। যদিও পার হয়নি, যে টাইমটা দেওয়া হয়েছে 12টায়, আমি 11টার মধ্যে পৌঁছেছি, কিন্তু সবাই চলে আসছেন। আমি
আমি তখন ঢুকেছি সংসদে এরিয়ার ভিতরে, ভিতরে না মানে এরিয়ার মধ্যে যখন ঢুকেছি গেট দিয়ে, তখন আমি একা, আর কেউ নেই, না আমার দলীয় না অন্য দলীয়, কেউ নেই, আমি একা ঢুকছি, একাই থাকছি। আমি এবার চোখের পানি আমি ধরে রাখতে পারি। সব বড় বড় সব অফিসাররা, সেনাবাহিনী, পুলিশ, বিজেপি, নৌবাহিনী, বিভিন্ন, তারা এইখান থেকে আমাদের সার দাঁড়িয়ে আছেন, এতটুকু হয়তো দূরত্ব আছে, এভাবে দাঁড়িয়ে প্রতিজনই সেলুট দিচ্ছে। আমি আবেগটা ধরে রাখতে পারি। যারা এই সকল বাহিনীদেরকে দিয়েই আমাকে এত কষ্ট দিয়েছে, আজকে আমাকে সেলুট দিচ্ছে, এটা আমার কাছে আমি আল্লাহ শুকরিয়া আদায় করি, আমি শুরু করতে পারি। যাই হোক, আসলে আমার কোনো চাওয়া নেই, বিশেষ করে আমার এখানে আপনারা যারা আছেন আমার এই প্রতিষ্ঠানে এই 34 বছরে, আপনারা জানেন আমার হয়তো অনেক ত্রুটি আছে, আপনারা তোমার সুন্দর দৃষ্টিতে দেখবেন। এখানে আমার ছাত্র, এখানে অনেকে আমার একই পোস্টে চাকরি করে, তারপর আমি তাদেরকে আমি স্যার স্যার বলি না, তারপরও অজান্তে ত্রুটি বিচ্যুতি হয়ে গেছে, হওয়ারই কথা, আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে। আর সবচেয়ে ক্ষমা নেওয়ার দরকার ছিল হচ্ছে আমার ছাত্রছাত্রীদের কাছে, সেই সুযোগটা হয়নি। আমরা করবো স্যার ইনশাআল্লাহ। মানে তারপরে আমি নিজের ইচ্ছে বলেছিলাম যে আমি যেহেতু একটা সপ্তাহ আমি ক্লাস নিতে পারিনি, একটা সপ্তাহ, তো আমি 1 মাস ক্লাস করে দিই। আমি বলেছিলাম যদি আপনারা যদি অনুমতি দেন, আল্লাহ যদি আমাকে সুস্থ রাখেন, আমি আমার এই লসটা গেছে, এটা তো আমার এই কারণে লসটা গেছে, এর আগে যে লসগুলো গেছে সেটা বাইহুকানি আমাকে গ্রেফতার করা হয়েছে, আমি তার ইচ্ছে করে আমি এখানে কামিয়ে দিই। এই যে আমার নির্বাচন যখন ঘনে আসলাম, আমার কড়াকড়ি নির্দেশ যে 2 মাস আগের থেকে ছুটি দিতে হবে, আর ছুটিতে আমি পাবো, কারণ জীবনে কোনদিন ছুটি কাটাতে পারি, কিন্তু আমি সেটাও করিনি। আমি আসছি, ক্লাস নিয়েছি, এর মধ্যে অনেক লোকজন আসছে, তাদের সাথে যোগাযোগ হয়েছে, মানে কন্ট্যাক্ট, যেটা ব্যক্তিগত কন্ট্যাক্ট, আমার ক্লাস নেওয়া হয়েছে, লোকজন আসছে নোটের সাথে একসাথে 2-4 আমি ছুটি নিইনি, মানে যাই হোক, আমি কথা আমি বাড়াতে চাচ্ছিলাম, অনেক কথা আছে বলার, সুযোগটাও নাই, তারপর দোয়া করবে। আমি একজন ছোট মানুষ, ক্ষুদ্র মানুষ, আর আল্লাহ আমার বাবা মা ওইভাবে জানাশোনা ছিল, তারপর আমার নামটা রাখছিলেন ইসমে তাফজিলের সিগে দিয়ে। সিগে কি সেটাও আমার বাবা মা হয়তো জানতেন না, কিন্তু ইসমে তাফজিলের সিগে দিয়ে মানে আমার নামটা রেখেছে, যেটা ইংরেজিতে যেটাকে বলা হয় মানে সুপারলেটিভ ডিগ্রি। সুপারলেটিভ ডিগ্রি হয় সবচেয়ে ভালো, না হয় সবচেয়ে খারাপ, হয় সবচেয়ে বড়, না হয় ঠিক আছে, এটা নামই তো সুপারলেটিভ ডিগ্রি, না? আমার নামটা সুপারলেটিভ ডিগ্রি। সাগিরুন থেকে তার মানে সবচাইতে ছোট। আমি যখন আমার নামকে নিয়ে আমি যখন অ্যানালাইসিস করি, তখন আমার বাবা মার কথা মনে করি,
যে আমার বাবা মা কত আদর করি। আমি তাদের কাছে শুনেছি যে ওই যে আলী আসগার ওই যে আশুরার দিনে ওই কারবালা প্রান্তরে ওই আবেগে আমার নামটা আলী আসগার। আমি হয়তো শহীদ হতে পারিনি, তবে সেই তামান্না ছিল, এখনো আছে, এবং সেটার অনেক একেবারে কাছাকাছি এবং সুযোগ বার করা সেটা হয়তো কবুল হয় না। দোয়া করবে আমি যেন এই অর্পিত দায়িত্ব আমি যখন সংসদ ভবনে আমাদেরকে দুটো শপথ দিতে হলো, যদিও সরকারি দল একটা শপথ নিচ্ছে, একটি হলো সংসদ সদস্য হিসেবে, আর আরেকটি শপথ হলো মানে আমরা দুটোতেই আমরা শপথ নিয়েছি। আল্লাহ তাআলা যেন এই দুটো শপথকে আল্লাহ তাআলা কবুল করে। এই শপথ যখন পড়াচ্ছিলেন আমিরে জামাত থেকে শুরু করে কান্না রোধ করি, কারণ শপথ নেওয়ার পরেই তো আমার উপরে এক বোঝা, সেটা আমার বহন করার মতো আসলে ক্ষমতা আমার নেই। আল্লাহ তাআলা বলছেন যে আপনার পিঠটাকে নুয়ে দিচ্ছিল এমন একটা বোঝা আপনার উপরে, এটা কি আমি সরিয়ে দেইনি? এমন বোঝা আপনার উপরে চাপানো হয়েছিল যে বোঝা আপনার কোমরটাকে নুয়ে দিচ্ছিল, আমি আপনাকে কি সেই ভারী বোঝাটা আপনার উপর থেকে কি আমি সরিয়ে দেইনি? মানে প্রশ্ন করতে এরকম সকলেই আসলে আমরা মনে করছি। আর একটা ইতিহাস বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আমার জানা মতে বলতে পারে সরকারি দল হোক, সে বিরোধী দল হোক, কোন দল থেকে কারা আসছে এটা দেখে একসাথে শপথ, একসাথে সব দলেরই একসঙ্গে 300 জন একসঙ্গে হয়েছে। এবার ইতিহাস করা হয়েছে সেই নেলসন ম্যান্ডেলার সেই এলাকার মতো কালো যারা, তাদের জন্য আলাদা, তাদের জন্য শিক্ষা প্রতিষ্ঠান আলাদা, আর যারা সাদা তাদের জন্য আলাদা, কারণ তারাই হলো বনের নিকটবর্তী লোক তারা, আর যারা কালো, যারা কৃষ্ণাঙ্গ, এরা এদের জন্য দাম দেবে। আর এটির উপরেই কিন্তু নেলসন ম্যান্ডেলা তিনি আন্দোলন করতে গিয়ে, অধিকারকে প্রতিষ্ঠা করতে গিয়ে তিনি 27 বছর তিনি দেখাতেন। পরে দেখা আল্লাহ তাআলা তাকে প্রেসিডেন্ট পদে কবুল করেছেন। তো এবার একটা নজিরবিহীন এই ঘটনাটা ঘটে গেছে। আমাদেরকে শুধু আমাদের আরো তো কিছু পাইছে, কারোর সাথে মানে ইয়ে নেই, মানে কি এটা বড় দুঃখের কথাটা বলি যে বাংলাদেশের ইতিহাসে তার সরকারি দলকে দেওয়া হয়েছিল সকাল 10টায়, আমাদের 12টায়, আমাদের 68 জন 12টায়, ওই যে 2 জন ইয়ে ছিল তার মধ্যে একজন ছিল রুমিন ফারহানা। যাই হোক, এই দিয়ে মানে 70 জনের মতো আমরা দোয়া করবেন এই শপথের আলোকে জন্য চলতে পারি। আর মাদ্রাসাগুলোর কি অবস্থা এটা তো আমার কি অজানা আছে, আমার অজানা নেই। আমার কিছু শিক্ষা প্রতিষ্ঠানে গিয়েছি যাদের 4 তলা ভবন আছে, তারপরেও স্যার বলে এই বিল্ডিংটা আজ থেকে 4 বছর আগে
ঘোষণা করা হয়েছে। এখন যেহেতু অনার্স আছে, বিভিন্ন সাবজেক্টের অনার্স রয়েছে, বিভাগীয় প্রথমদের রুম লাগে, আমার রুম ক্লাস রুমে দিতে পারতেছি। দেখেন আমাদের আমাদের কিন্তু কিছুই নেই, তারপরে তাদের আছে ওই বিল্ডিংটাও তাদের হচ্ছে না, কারণ তাদের পরিধি বড়। আমি তো আর আমি মাদ্রাসার ব্যাপারে তো আমি জানি, তাই আমি জানি বিভিন্ন জায়গায় এইরকম কথা বলা হয়েছে। আমি বলছি আসলে আমি যে প্রতিষ্ঠানে আছি এখনো, ওই প্রতিষ্ঠানেও কিন্তু কোনো বিল্ডিং নাই, সরকারি অনুদানে কোনো বিল্ডিং এখন পর্যন্ত আমরা পাইনি। যাই হোক, আমার সব কিছু জানা আছে, তো দোয়া করবেন। আমরা বিরোধী দলে যেহেতু আছি, বিরোধী দলের থেকে যেহেতু মানে একসাথে শপথই নেওয়া হয়নি, বিষয়টা এই জন্য তো পারে যে আসলে আমরা তাহলে কি অবস্থায় আছি। এইখানে এই বিরোধী দল যেন একটি শক্তিশালী, একটি মজবুত বিরোধী দল হিসেবে যেন আমরা ভূমিকা রাখতে পারি। আর সবার কাছে দোয়া চেয়ে আমাদের যে সমস্যাগুলো আছে, আমার সমস্যা তো আমার সমস্যা নেই, সমস্যা তো আমার। আমি এই বিষয়গুলো ইনশাল্লাহ সুযোগ পেলেই, ওখানে তো বিরোধী দলকে কতটুকু সুযোগ দেওয়া হবে, দেখা যাবে কি দাঁড়াই আছে, হাত তুলেই আছে, তারপর আদাব নেয় কেন নাকি? ওই যে আমার স্যারের কাছ থেকে গল্প শুনছিলাম, আমার প্রিন্সিপাল স্যারের কাছ থেকে সুলেমান, উনি বলছিলেন যে একজন ইংরেজির টিচার, ইংরেজির স্যার, তো ইংরেজি পড়ান, একজন ছাত্র আছে খুবই দুষ্ট, কোনো স্যারকে মানে ও রুমের ভিতরেই সিগারেট ভাড়া নিয়ে সিগারেট খায়, কোনো স্যারকে সালাম কালাম কিছু দেয় না। কিন্তু ইংরেজি স্যার অন্য স্যারের কাছ থেকে যেভাবে হোক, জোর করে হোক, যেভাবে পাস করা যেত। কিন্তু ইংরেজি স্যার ছিলেন হলো সনাতন ধর্মের একজন স্যার, উনি আমার খুব কড়া মানুষ, যার কারণে ওই ছাত্রটা শুধু খালি ওই স্যারকে আদাব দিত, যে আদাব স্যার, যেখানে দেখা হতো মানে এক ক্লাসেই 4-5 আদাব স্যার, মানে উদ্দেশ্য হলো যে আদাব দিয়েই ওই স্যারের কাছ থেকে ইংরেজিটা পাস করা। আর মুসলমান যারা আছে তাদের তো কোনো কথা নেই, ওর ভয়েই পাস করতে হবে, কথা নেই। এক পর্যায়ে ওই ইংরেজি স্যার, ওই সনাতন ধর্মের স্যার এক পর্যায়ে বলেছে, কে রে তোর আদাব নেয় কে রে, তুই সারাটা ক্লাসের সময় তুই বদমাইশি করিস, তুই সিগারেট টানিস, কারোর কথা শুনিস না, আর আমার খালি দেখি আদাব স্যার, তোর আদাব নেয় কে রে। কারণ আমাদের অবস্থা কিন্তু আসলে এটা, যেটা আসলে বিশ্বের সকল জরিপ যেটা ছিল সেটা গেছে ওইদিকে, আর বিশ্বের জরিপে যেটা ছিল সেটা আসছে আমরা আমাদের কাছে আসছে সেটা। যাই হোক, জি, তারপরে ইনশাল্লাহ দোয়া করবেন, আমরা সর্বোচ্চ হার্ট অ্যান্ড সোল আমরা চেষ্টা করব। ইতিমধ্যে আমিরে জামাতকে নিয়ে, আমিরে জামাত সহ আমরা 68 জন 2 দিনের কর্মশালা ছিল, 2 দিন এই কর্মশালার আমাদের বিভিন্ন কিভাবে আমরা এই সংসদে ভূমিকা রাখবো, সব কিছু একটু জেড এখানে আপনারা দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন আমাকে সুস্থ রাখেন। আমি আসলে রেস্ট পাইনি, এটা হচ্ছে সবচেয়ে বড়, রেস্ট পাইনি। তো আমাকে দোয়া করে যেন আল্লাহ তাআলা যেন আমাকে সুস্থ রাখেন, আর আমি যেন আমার সর্বোচ্চ চেষ্টা দিয়ে আমি যেন কাজ করতে পারি, এই দোয়াটুকু আপনারা করবেন। আর আমার জন্য কোনো বাড়তি কিছু, এই যে এটা আমার কাছে একটু বাড়তি মনে হচ্ছে, কারণ
উদাহরণ তো দিছি যে বাড়ির মানুষ এই 5 লাখ টাকার খরচ করতে তাকে কি কেউ দাওয়াত দিছে? তার ওয়াইফ কি তাকে দাওয়াত দিছে যে গাদার বাপ গাদার বিয়ে গাদা মানুষকে দাওয়াত দিছে? তোমার কি কেউ দাওয়াত দিছে? না দিয়ে থাকতে তোমার দাওয়াত দিবে। আবার ওই গাদার মাকে কি আসলে গাদার বাপই কি দাওয়াত দিছে? বা যে গাদার বিয়ে সে গাদাই কি দাওয়াতটা দিছে বাপ মা? আমি তো সেই গাদা নাকি? আমি তো সেই গাদা সেদিন স্যারের বাসায় করছি গাদা কোন ভাই স্যার গাদা বলে আমাকে সম্বোধন করি ভালো লাগছে। তা আপনাদের কাছে ওই আমি আসলে আগেও কিছু ছিলাম না, আমি এখনো কিছু এটাই আপনারা আমাকে সেভাবে আপনারা আমার জন্য দোয়া দেবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করে, সবাইকে ধন্যবাদ দিয়ে সবার সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে আবেগ ঘন কিছু কথা আমি তো সেভাবে বলতে পারিনি, কারণ আমি এখানে এসে কি বলি, আমি সব বলার খেয়ে আমি হারিয়ে ফেলেছি। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।